আচ্ছা, আমরা প্রথমে দুর্যোগ বিপর্যয় সম্বন্ধে বাকি যা আলোচনা ছিল, প্রথম প্রথম পার্টে যে আলোচনা ছিল, দুর্যোগ বিপর্যয় সংজ্ঞা, সাদৃশ্য, বৈসাদৃশ্য, অর্থ, শ্রেণী বিভাগ, সেগুলো সম্বন্ধে আলোচনা করেছি। এখন সিলেবাসের মধ্যে কিছু দুর্যোগ বিপর্যয় সম্বন্ধে ডিটেলস দেওয়া আছে, যেগুলোর কারণ, ফলাফল ইত্যাদি ইত্যাদি পড়তে হয়। এখন যেগুলো আমাদের পড়তে হবে দেখ লিস্ট করা আছে, এখানে একটা লিস্ট করা আছে। বন্যা, খরা, ভূমিকম্প, অগ্নুৎপাত, সুনামি, ঘূর্ণিঝড়, ভূমিধস, দাবানল, তুষারঝড়, হিমানি সম্প্রদায়, এই 10টা কিন্তু সিলেবাসে আছে। এই 10টা সম্বন্ধে ডিটেলস পড়তে হবে। বাকি আরো 5-6টা বিপর্যয় দেখা যায়, যেগুলো এত বড় নয় বলে, এত বেশি ক্ষতি করে না বলে সিলেবাসে দেয়নি। যেমন নদী পার ভাঙন, শিলাবৃষ্টি, মেঘ ভাঙা বৃষ্টি, শৈত্য প্রবাহ, তাপপ্রবাহ, উষ্ণ স্রোত, এগুলো নাম জানলেও হবে। যদি আমরা নাম নাও জানি তাও অসুবিধা নেই। মূলত এই 10টার ডিটেলস আমাদের দরকার, প্রথম 10টা। এখন বন্যা থেকে আমি শুরু করছি। আচ্ছা, মূলত বন্যা বলতে আমরা কি বুঝি? যে নদীর দুকুল ছাপিয়ে জল প্লাবনভূমিতে চলে আসা। প্লাবনভূমি মানে নদীর পাশের যে ভূমিভাগটা হয় তাকে আমরা প্লাবনভূমি বলি। যেহেতু বন্যা হয় সেই জন্য এই ভূমিভাগটাকে বা এই সমভূমিটার নাম দেওয়া হয়েছে প্লাবনভূমি বা প্লাবন সমভূমি। এটাকে মূলত বন্যা বলে। কিন্তু হতে পারে যে নদী খাত কোনোভাবে অগভীর, তাহলে খুব তাড়াতাড়ি নদী খাতটা ভর্তি হয়ে যাবে। সেজন্য ভারতের আবহাওয়া বিভাগ কি করেছে, মানে ইন্ডিয়ান মিটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট, ভারতের আবহাওয়া বিভাগ একটা মাত্রা বেঁধে দিয়েছে যে যদি কোনো বছর ভারতে স্বাভাবিকের থেকে 125% বেশি বৃষ্টি হয়, তাহলে বন্যা পরিস্থিতি হয়েছে বলে জানানো হয় আবহাওয়া দপ্তর থেকে। এখন স্বাভাবিকের থেকে 125% বৃষ্টি ভারতের সব জায়গায় নাও হতে পারে। যে জায়গাগুলো হবে সেই জায়গায় বন্যা পরিস্থিতি হয়েছে বলে জানানো হবে। এই হচ্ছে মূলত বন্যার সংজ্ঞা, যে কোনো বছর স্বাভাবিকের থেকে 125% বেশি বৃষ্টি হলে নদী খাতের দুপার ছাপিয়ে প্লাবনভূমিতে জল চলে আসে এবং বেশ কিছুদিন ধরে জলমগ্ন থাকে। একে আমরা বলি বন্যা। আচ্ছা, বন্যা কিন্তু মানুষের ক্ষেত্রে শুধুমাত্র ক্ষতি করে এরকম নয়, বন্যা মানুষের প্রতি বছর প্রচুর উপকারও করে। যেমন প্রতি বছর বন্যার মাধ্যমে যে সূক্ষ্ম পলি নদী খাতের দুপাশে এসে জমা হয়, সেটা চাষাবাদের একটা বড় সুবিধা করে। তাহলে বন্যা কিন্তু প্রতি বছরই মানুষের কিছু উপকার করে, কিন্তু কিছু অপকারও করে থাকে। অপকারগুলো কিরকম? আমরা প্রথমে যদি কিছু প্রভাবিত অঞ্চল দেখি, প্রভাবিত অঞ্চলগুলো বিভিন্ন বইতে বিভিন্ন রকম দেওয়া আছে। যার বইতে যেরকম আছে সেগুলো কিন্তু যার বইতে যেরকম আছে সেভাবেই পড়িস। হ্যাঁ, প্রভাবিত অঞ্চলগুলো যার বইতে যেরকম দেওয়া আছে সেভাবে পড়িস। কারণ আমি এটা সাল বা বিভিন্ন কিছু কোন সালে বন্যা ঘটে কোথায়, এই জাতীয় যদি ইনফরমেশন, এটা কিন্তু অবশ্যই বই থেকে পড়িস, কারণ স্কুলও বই থেকেই প্রশ্ন দেবে। কারণ আর ফলাফলটা আমি একটু আলোচনা করে দিচ্ছি। মূলত কারণ কি, যে একটানা যদি বেশ কিছু সময় ধরে বৃষ্টিপাত ঘটে, যেটা আগে বলছিলাম স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত, তার জন্য বন্যা হতে পারে। এছাড়া 2 নম্বরে আমরা পাই ভরা কটাল। ভরা কটালের দরুন বন্যা। আচ্ছা, ভরা কটালটা একটু আমি দেখিয়ে দিচ্ছি। সাধারণভাবে আমরা জানি যে কটাল বা জোয়ার, ভরা কটাল মানে কটাল কথার অর্থ হচ্ছে জোয়ার। জোয়ার 2 রকম হয়, ভরা জোয়ার, মরা জোয়ার। তা ভরা জোয়ার মূলত দেখা যায় পূর্ণিমা এবং অমাবস্যা দুটো তিথিতে। পূর্ণিমা অমাবস্যা দুটো তিথিতেই ভরা জোয়ার দেখা যায়, কিন্তু অমাবস্যা জোয়ারের তীব্রতা বেশি। কেন হয়? কারণ পূর্ণিমা এবং অমাবস্যা দুটো তিথিতেই চাঁদ, সূর্য, পৃথিবী এক সরল রেখায় অবস্থান করে, কিন্তু অবস্থানটা থাকে এরকম। পূর্ণিমাতে থাকে এটা থাকে পূর্ণিমাতে সূর্য, পৃথিবী, চাঁদ। আর অমাবস্যায় থাকে এরকম, সূর্য, চাঁদ, পৃথিবী। মানে
পূর্ণিমাতে কি হয়, পৃথিবীর এক পাশে সূর্য এক পাশে চাঁদ থাকে, আর অমাবস্যায় কি হয়, পৃথিবীর একই দিকে সূর্য ও চাঁদ থাকে। এখন জোয়ারের ব্যাপারটা কিরকম হয়, এই দিকটা সূর্যের আকর্ষণে জোয়ার হয়, তাই এটাকে বলা হয় মুখ্য সৌর জোয়ার। এই পাটটায় হয় মুখ্য সৌর জোয়ার, সূর্যের আকর্ষণ। আর এদিকটায় চাঁদের আকর্ষণে জোয়ার হয়, তাই এই পাটটাকে বলা হয় মুখ্য চান্দ্র জোয়ার। তার মানে দেখ, এখানে হচ্ছে মুখ্য সৌর জোয়ার আর এখানে হচ্ছে মুখ্য চান্দ্র জোয়ার। এখন বিকর্ষণও একটা জোয়ার হয়, সূর্যের বিকর্ষণে এই জায়গাটায় জোয়ার হয়, তাই এটা হচ্ছে গৌণ সৌর জোয়ার। আবার চাঁদের ক্ষেত্রে এই জায়গাটায় জোয়ার হয়, তাই এটা হচ্ছে গৌণ চান্দ্র জোয়ার। ফলে কি হয়, দেখ, মুখ্য সৌর জোয়ারে পৃথিবীর জলরাশি এদিকে সূর্যের দিকে যাচ্ছে, মুখ্য চান্দ্র জোয়ারে পৃথিবীর জলরাশি চাঁদের দিকে যাচ্ছে। আবার গৌণ সৌর জোয়ারে সূর্যের দিকে যেতে চাইছে জলরাশি, যেটা চাঁদের দিকে যাচ্ছে কিছুটা সূর্যের দিকে যেতে যাচ্ছে। তার মানে একটা দড়ি টানাটানির মতো ব্যাপার হচ্ছে, সেজন্য জোয়ারের তীব্রতাটা বৃদ্ধি পায়। কিন্তু অমাবস্যা তিথিতে যেটা দেখা যায় ভরা কটাল, সেটা কিরকম, এখানে হচ্ছে মুখ্য সৌর চন্দ্র জোয়ার, এই একই জায়গাতে হচ্ছে মুখ্য সৌর জোয়ার, একই জায়গা। ওর জন্য কি হয়, অমাবস্যার জোয়ারের তীব্রতা অনেক বেশি হয়। এরকম ভরা কটালের তীব্রতা যদি বেশি হয়, তাহলে দেখা যায় অনেক সময় বন্যা দেখা যায়। পশ্চিমবঙ্গের ভাগীরথী হুগলি নদীতে এরকম বন্যা দেখা যেত ভরা কটালের দরুন, ব্যাপক ভরা কটালের দরুন। বর্ষাকালে কোনো কোনো বছর বর্ষাকালে তীব্রতা বৃদ্ধি পেত। এই বিশেষ টাইপের বানকে বলা হয় বান ডাকা। হুগলি নদীতে এই বান ডাকাটাকে বলা হতো সাড়াসাড়ি বান। কারণ কি, যখন জলটা আসতো তখন দুটো প্রদমত্ত ষাঁড়ের গর্জনের মতো আওয়াজ হতো, সেজন্য নাম দেওয়া হতো সাড়াসাড়ি বান। এর ফলেও বন্যা দেখা যেতে পারে। তার মানে ভরা কটালের দরুন বন্যা হয়। সামুদ্রিক জলোচ্ছ্বাসের জন্য যে বন্যা হয় সেটা তো আমরা মোটামুটি জানি। এবার এই সামুদ্রিক জলোচ্ছ্বাসের মাত্রা বেশ বেড়ে গেছিল এবং সমুদ্র বঙ্গোপসাগর তীরবর্তী অঞ্চল আমফানের প্রভাবে, আমফান যদিও ঘূর্ণিঝড়, কিন্তু ঘূর্ণিঝড়ের পরবর্তী সময় একটা সামুদ্রিক জলোচ্ছ্বাস দেখা গেছে, যেটার জন্য বন্যা তৈরি হয়েছে। আচ্ছা, 4 নম্বর তুষার গলন। যদি কোনো কারণে দেখা যায় যে হিমবাহ অঞ্চলে বা উচ্চ পার্বত্য অঞ্চলে তুষারের পরিমাণ, বরফ আস্তে আস্তে গলে যাচ্ছে, তাহলে কি গলার পরিমাণ, যদি উষ্ণতা বেশি হওয়ার জন্য গলার পরিমাণ অত্যন্ত বেশি হয়, বরফের গলনের পরিমাণ, তাহলে সেই বরফ গলা জলটা নদীর মাধ্যমে প্রবাহিত হয়ে নদীর জলপ্রবাহকে বাড়িয়ে দেয় এবং বন্যা ঘটাতে পারে। ফলে তুষার গলনের ফলেও মাঝে মাঝে বন্যা দেখা যায়। এছাড়া নদীর সংকীর্ণ গতিপথে মাঝে মাঝে বন্যা ঘটায়। দেখা যায় কি, নদীর গতিপথটা সংকীর্ণ হওয়ায় নদী বেশি জল ধরে রাখতে পারছে না, একটু জলের পরিমাণ বেশি হচ্ছে যখন, তখনই বন্যা হয়ে যাচ্ছে। এই যে প্রথম 5টা পয়েন্ট পেলাম, এই 5টা পয়েন্ট, অতিরিক্ত বৃষ্টি, ভরা কটাল, সামুদ্রিক জলোচ্ছ্বাস, তুষার গলন, নদীর সংকীর্ণ গতিপথ, এই 5টা কিন্তু প্রাকৃতিক কারণ বন্যা। মানবীয় কারণ কিছু আছে, যেমন জলাধার, বাঁধ ভাঙন, বসতি, এগুলো হচ্ছে মানবীয় কারণ। জলাধার, বাঁধ ভাঙন, বসতির ব্যাপারগুলো কিরকম, যেমন ধর জলের মাধ্যমে, মানে জলাধারগুলো কি হয়, জলাধারগুলোতে পলির পরিমাণ মাঝে মাঝে বেড়ে যায়। ফলে পলির পরিমাণ, ড্রেজিং ব্যবস্থা ঠিক না হলে পলি তোলা হবে না। পলির পরিমাণ বেড়ে গেলে জলাধার পূর্বে যে জল ধরে রাখতে পারতো তার থেকে কম জল ধরে রাখবে, অতএব স্বাভাবিকভাবে বন্যা দেখা যায়। বাঁধ ভাঙনের দরুন বন্যা দেখা যায়, কারণ দেখা যায় যে বাঁধের অঞ্চলগুলো থেকে, বাঁধ তো কিছু ক্ষেত্রে মাটির বাঁধ হয় অধিকাংশ, বাঁধের অঞ্চলগুলো থেকে প্রচুর পরিমাণে মাটি স্থানীয় মানুষরা নিজেদের প্রয়োজনে নিয়ে চলে যায়। ফলে বাঁধ নড়বড়ে হয়ে যায় এবং পরবর্তীকালে বন্যা দেখা যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে বসতি স্থাপনের জন্য মানুষ প্রচুর পরিমাণে পরিবেশকে বা প্রাকৃতিক সম্পদকে নষ্ট করেছে, উদ্ভিদের পরিমাণ কমিয়ে দিয়েছে, নদী পাড়ের বিভিন্ন অঞ্চলে নদীর পাড়টাকে ধরে রাখার জন্য যে উদ্ভিদগুলো লাগানো ছিল সেগুলোকে কেটে ফেলেছে। ফলে স্বাভাবিকভাবেই নদী পাড় ধসে যায় এবং সেই অঞ্চলগুলো, পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে জল ঢুকে যায়। ফলে বসতির জন্য মাঝে মাঝে বসতি স্থাপনের জন্য বন্যা দেখা যায়। এছাড়া ফলাফলগুলো কিরকম, ফলাফল আমরা দেখতে পারি প্রথমে বন্যা যে কোনো এতেই কিছু ঘটনা ঘটে, প্রাণহানি ঘটতে পারে, মানে মানুষ, পশু ইত্যাদি প্রাণহানি, সম্পত্তি হানি ঘটতে পারে। এই প্রাণহানি, সম্পত্তি হানি এতটাই কমন, এটা তোরা সব জায়গাতেই লিখতে পারিস ফলাফল। এছাড়া বিভিন্ন রোগ সৃষ্টি হতে পারে।
মানে বন্যার দরুন দেখা যায় পানীয় জলের সঙ্গে নোংরা জল মিশে রোগ সৃষ্টি হয় বিভিন্ন প্রকার, কলেরা বা অন্যান্য বিভিন্ন ছোঁয়াচে রোগের প্রাদুর্ভাব দেখা যায়। এছাড়া কৃষি ক্ষেত্রে কোনো কোনো সময় দেখা যায় সমুদ্রের লবণাক্ত জল বা জোয়ার ভাটার জলে পুষ্ট নদীগুলোর লবণাক্ত জল কৃষি ক্ষেত্রে প্রবেশ করে গেছে, এবং কৃষি ক্ষেত্রে প্রবেশের জন্য জমির লবণতা বেড়ে যায়, ফলে সেই জমিতে 1-2 বছর আর চাষাবাদ করা যায়। এটা একটা বড় ক্ষতি। আর এছাড়া সর্বোপরি বন্যার দরুন বাস্তুতন্ত্র ব্যাপকভাবে বিপন্ন হয়। বাস্তুতন্ত্র বলতে আমরা সাধারণভাবে বলতে চাইছি যে বিভিন্ন খাদ্য শৃঙ্খল, খাদ্য জাল ভেঙে পড়ে বন্যার দরুন। মানে প্রত্যেকটা প্রাণী যে জায়গা থেকে খাদ্য সংগ্রহ করে তাকে ইকোলজিক্যাল নিচ বলে। প্রত্যেক প্রাণী আলাদা আলাদা হয়, কিন্তু বন্যার দরুন কি হয়, ইকোলজিক্যাল নিচগুলো নষ্ট হয়ে যায় বলে স্বাভাবিকভাবে দেখা যায় যে খাদ্য শৃঙ্খল, খাদ্য জাল ভেঙে পড়েছে, ফলে বাস্তুতন্ত্র বিপন্ন হয়েছে। এই মূলত বন্যার কারণ ফলাফল। আর বাকিটা তো বললাম যে প্রভাবিত এলাকাগুলো প্রত্যেকে নিজেদের বই থেকে যেরকম লেখা আছে সেটা পড়ে নিস। আচ্ছা, আমরা বন্যা কমপ্লিট হয়ে গেছে, এবার খরা নিয়ে আলোচনা করব। মোটামুটি ভাবে দুটো কারণে খরা সৃষ্টি হতে দেখা যায়। মানে ঠিক তো এরকম বলা সম্ভব না যে এতখানি মাটির অবস্থা এরকম ভাবে কোনো অঞ্চলের ভূপৃষ্ঠের মৃত্তিকা এভাবে ফেটে গেলে তাকে খরা বলা যায়, এরকম কোনো সংজ্ঞা বলা সম্ভব না। সেজন্য বলা হয় যে যদি বছরে গড়ে 100 সেন্টিমিটারে কম বৃষ্টি হয়, অথবা বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ যদি 75%-এর কম, তাহলে খরা বলা হয়। কেন 100 সেন্টিমিটারে কম বৃষ্টি বা বার্ষিক বৃষ্টিপাত, এই দুটো প্যারামিটারকে ধরা হয়েছে? কারণ কিছু কিছু জায়গা আছে যেখানে এমনিতেই 100 সেন্টিমিটারে কম বৃষ্টি হয়। মরু অঞ্চলে বৃষ্টিপাত 25 সেন্টিমিটারের নিচে, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে 100 সেন্টিমিটার ম্যাক্সিমাম বৃষ্টি দেখা যায়। মানে অধিকাংশ বছরই 100 সেন্টিমিটারে কম বৃষ্টি হয়। তাহলে তো সব বছরই খরা তৈরি হতো ভূমধ্যসাগরীয় অঞ্চলে। কিন্তু বাস্তবে দুটো জিনিস, যেসব জায়গায় 100 সেন্টিমিটারে বেশি বৃষ্টি দেখা যায়, 150 বা 200 সেন্টিমিটার বৃষ্টিপাত দেখা যায়, সেখানে যদি 100 সেন্টিমিটারে কম হয়, অথবা কোনো অঞ্চলে যদি বার্ষিক বৃষ্টিপাত যা হয় তার 75%-এ কম হয়, তাহলে আমরা তাকে খরা বলতে পারি। এছাড়াও স্টেটস কমিশন আরেকটা খরার সংজ্ঞাও দিয়েছিল, খরার প্যারামিটার দিয়েছিল, যেরকম যদি মোট কৃষি জমির 20%-এর কম অংশে জলসেচের সুযোগ থাকে, মোট যা কৃষি জমি আছে তার মধ্যে 20% জমিতেও যদি জলসেচ না করা যায়, তাহলে তাকে আমরা খরা বলতে পারি। সেরকম অবস্থা তৈরি হয়। এমনি খরা শ্রেণী বিভাগ ভারতীয় আবহাওয়া দপ্তর, ইন্ডিয়ান মিটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট দুভাবে করেছে। একটাকে বলা হয় চরম খরা, যেখানে 50 থেকে 75% কম বৃষ্টিপাত হলে তাকে চরম খরা বলা হয়। অন্যদিকে 25 থেকে 50% কম বৃষ্টিপাত হলে তাকে মধ্যম খরা বলা হয়। এই খরা শ্রেণী বিভাগ। এমনিতে প্রভাবিত অঞ্চলগুলোর ক্ষেত্রে একদম বন্যার মতোই, যেরকম বন্যার ক্ষেত্রে বলেছিলাম যে বইয়ের যেগুলো থাকবে সাল অনুযায়ী সেগুলো পড়িস, এখানেও একই রকম। আমি একটু কারণ ফলাফলগুলো আলোচনা করে দিচ্ছি। প্রথমে দেখ, অপর্যাপ্ত বৃষ্টি, বায়ুর দিক ও গতি পরিবর্তন, জলবায়ুগত প্রভাব, ভূ উষ্ণায়ন, এই চারটে হচ্ছে প্রাকৃতিক। পরে বৃক্ষছেদন, ভূমি ব্যবহারের ত্রুটি, অধিক ভৌমজল উত্তোলন, দ্রুত নগরায়ন, এই চারটে হচ্ছে মানবিক কারণ। প্রাকৃতিক কারণগুলো কি? অপর্যাপ্ত বৃষ্টি সম্বন্ধে আলোচনা করার কিছু নেই, বুঝতেই পারছিস, একটু আগেই যেটা বললাম, 100 সেন্টিমিটারে কম অথবা বার্ষিক বৃষ্টিপাতে 75% কম, এটাই অপর্যাপ্ত বৃষ্টি, যেটা হলে খরা তৈরি হয়। বায়ুর দিক ও গতি পরিবর্তনের ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় মৌসুমী বায়ুর, যেরকম দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রতি বছরই ভারতে আসে, পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়। কোনো বছর আমরা দেখি পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বেশি, কোনো বছর বৃষ্টিপাতের পরিমাণ কম। তার একটাই কারণ, যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুটা প্রবাহিত হয়েছে সেটা সামান্য দিক পরিবর্তনের জন্য পশ্চিমবঙ্গের উপর দিয়ে সরাসরিভাবে প্রবাহিত হয়নি, ফলে তার ফলস্বরূপ বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমে গেছে। এরকম বায়ুর দিক ও গতি পরিবর্তনের দরুন কোনো কোনো বছর বৃষ্টিপাতের পরিমাণ হ্রাস পেতে পারে, যার দরুন খরা সৃষ্টি হতে পারে। এছাড়া জলবায়ুগত একটা প্রভাব রয়েছে। জলবায়ুগত প্রভাবের ক্ষেত্রে এল নিনোর ঘটনা ধরা হয়। এল নিনো একটা অদ্ভুত ধরনের বায়ুমণ্ডলীয় একটা সমস্যা। এল নিনোর ক্ষেত্রে সাধারণত
কিরকম ঘটনা ঘটে একটু বলছি, এটা একটু টাফ। আচ্ছা, এল নিনোর ক্ষেত্রে কি ঘটে একটুখানি আমরা দেখি। সাধারণভাবে এল নিনো কথাটার অর্থ হচ্ছে চাইল্ড খ্রিস্ট বা শিশু খ্রিস্ট। এটা বেসিক্যালি একটা ফরাসি শব্দ। এটা প্রত্যেক 7 থেকে 8 বছরে একবার পৃথিবীতে আসে। মূলত এর কারণ কিন্তু একটা স্রোত। এই নিচের দিক দিয়ে কুমেরু স্রোতের একটা শাখা এরকম ভাবে ঘুরে যায়, একটা নিচের পাশ দিয়ে সোজা চলে যায়। এই কুমেরু স্রোতের যে শাখাটা ওপর দিকে যায় সেই শাখাটার নাম হচ্ছে হামবোল্ট স্রোত। এটা পেরু এবং ইকুয়েডর উপকূলে যখন টাচ করে তখন পেরু উপকূলে টাচ করে তখন এটাকে পেরু স্রোত বলা হয়, যখন ইকুয়েডর উপকূলে টাচ করে তখন ইকুয়েডর স্রোত বলা হয়। আর ওপর থেকে একটা স্রোত, উষ্ণ স্রোত নিচের দিকে নামতে থাকে, এটা শীতল স্রোত, এটা উষ্ণ স্রোত নিচের দিকে নামতে থাকে, যাকে আমরা বলি ব্রাজিল স্রোত। এখন এই উষ্ণ স্রোত শীতল স্রোতের গতিবেগের পার্থক্যের জন্য মূলত এটা হয়। যদি দেখা যায় যে উষ্ণ স্রোতটা প্রচন্ড বেশি উষ্ণ হয়ে গেছে এবং এই এই অঞ্চলে মানে এই সমুদ্রের সমুদ্রপৃষ্ঠ প্রচন্ড উষ্ণ হয়ে গেছে, ফলে এর ওপরের যে বায়ুটা সেটা উষ্ণ হয়ে যায়। এবং বায়ু উষ্ণ হলে কি হয়, নিম্নচাপ তৈরি হয়, এবং নিম্নচাপ তৈরি হলে এইদিকে বায়ু প্রবাহ আসতে থাকে। তখন কি হয়, ভারতের মধ্যে দিয়ে আসা মৌসুমী বায়ু খুব তাড়াতাড়ি এদিকে আসতে চেষ্টা করে, তখন বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যায়, যেটাকে বলা হয় লা নিনা। অন্যদিকে শীতল স্রোত যদি প্রভাব বিস্তার করে তাহলে ওপরের বায়ুটা, শীতল স্রোত প্রভাব বিস্তার করলে ওপরের বায়ুটা শীতল হয়, তখন দেখা যায় যে এই শীতল বায়ু ওপরে শীতল স্রোত প্রভাব বিস্তার করলে বায়ুটা শীতল হলে উচ্চচাপ তৈরি হয়। আগেরটায় বায়ু উষ্ণ ছিল, নিম্নচাপ তৈরি হয়েছিল, এই বায়ুটা গিয়ে ওই নিম্নচাপ অঞ্চলটাকে ভরাট করছিল। কিন্তু যদি উচ্চচাপ তৈরি হয়, যদি শীতল স্রোতটা বেশি প্রভাব বিস্তার করে উচ্চচাপ তৈরি করে, তাহলে দেখা যায় এখান থেকে একটা বায়ু প্রবাহ শুরু হয়েছে, যেটা এরকম ভাবে প্রবাহিত হচ্ছে বলে এখান দিয়ে আসা মৌসুমী বায়ুটাকে আটকে দিচ্ছে, বাধা দিচ্ছে, একে ভারতে ঢুকতেই দিচ্ছে না। এটাকে বলা হয় এল নিনো। তাহলে এল নিনোর প্রভাবে কি হয়, এল নিনোর প্রভাবে ভারতের দিকে একটা শীতল বায়ুর প্রবাহ ঘটে, যে জন্য মৌসুমী বায়ুটা ভারতে প্রবেশ করতে পারে না। মৌসুমী বায়ু ভারতে প্রবেশ করতে গিয়ে আটকে যায়, দাঁড়িয়ে থাকে, ফলে দেরি হয় মৌসুমী বায়ু ভারতে প্রবেশ করতে, যে জন্য খরা দেখা যেতে পারে। আবার অন্যদিকে দেখ, এটা বন্যার সময় আমি ভুলে গেছি, মানে অ্যাকচুয়ালি এটা একটু শক্ত পয়েন্ট, এর জন্য আমি বন্যার ক্ষেত্রে বাদও দিয়ে গেছি। বন্যার ক্ষেত্রে আবার তোরা এল নিনোর প্রভাব, সরি লা নিনার প্রভাবটা লিখতে পারিস। মানে খরার ক্ষেত্রে এল নিনোর প্রভাব আর বন্যার ক্ষেত্রে লা নিনার প্রভাব। খরা এই জলবায়ুগত প্রভাবটা হচ্ছে এল নিনো, এল নিনো, ELNINO, এল নিনো। এল নিনোকে বাংলায় দক্ষিণী দোলন বলা হয়। এর জন্য খরার ক্ষেত্রে এল নিনোর প্রভাব, শীতল অঞ্চল থেকে বায়ুটা ছুটে আসে এবং সেই জন্য মৌসুমী বায়ু প্রবেশ করতে পারে না। আর বন্যার ক্ষেত্রে লা নিনার প্রভাব দেখা যায়, যে জন্য বায়ুটা এই নিম্নচাপ অঞ্চলের দিকে ছুটে যায়, ফলে গতিবেগ দ্রুত হয়, ফলে মৌসুমী বায়ুর প্রবাহ মাত্রা বেড়ে যায়। আচ্ছা, এছাড়া অন্য পয়েন্টের মধ্যে আমরা পেতে পারি পরে ভূ উষ্ণায়ন। ভূ উষ্ণায়ন মানে যেটাকে আমরা গ্লোবাল ওয়ার্মিং বলছি। গ্রিন হাউস এফেক্ট বা গ্লোবাল ওয়ার্মিং এর জন্য বৃষ্টিপাতের থেকে বাষ্পীভবনের পরিমাণ বেড়ে গেছে, যার জন্য খরা দেখা যায়। এই 4টে মূলত প্রাকৃতিক কারণ। মানবিক কারণের মধ্যে বৃক্ষচ্ছেদন রয়েছে, গাছ কেটে ফেলার পরে, ফলে দেখা যায় ভূমি ব্যবহারের ত্রুটি রয়েছে। ভূমি ব্যবহারের ত্রুটি হচ্ছে যেমন ধর, সেচযুক্ত জমিতে কোনো রকম ব্যবস্থাপনা ছাড়া যদি ক্রমাগত ফসল চাষ করা যাওয়া হয়, মানে এমন জমি যেখানে সেচের মাধ্যমে ফসল চাষ করা সম্ভব, সেখানে সেচ করা হলো না কিন্তু ফসল চাষ করে যাওয়া হলো, তাহলে দেখা যায় যে খরার পরিমাণ বাড়তে পারে। অধিক ভৌমজল উত্তোলন মানে বুঝতেই পারছিস, যদি মাটির তলা থেকে আমরা ক্রমাগত জল তুলে নিতে থাকি তাহলে মাটির নিচের যে জলের ভান্ডারটা সেটা কমে যাবে, এবং কমে যাওয়ার দরুন মাটির আর্দ্রতা কমে যাবে, ফলস্বরূপ খরা দেখা দিতে পারে। আরেকটা নগরায়ন।
নগরায়ন কি করে? নগরায়ন কিন্তু পরোক্ষভাবে ভৌমজল উত্তোলনের জন্যই খরা ঘটায়। নগরায়ন কি করে? একদিকে গাছ কাটছে, এটা যেরকম বৃক্ষছেদনটা একটা পার্ট, অন্যদিকে নিজেদের প্রয়োজনে প্রচুর পরিমাণ জল মাটির নিচে থেকে তুলে নিচ্ছে। তাহলে যত নগরায়ন হচ্ছে তত বৃক্ষছেদন আর ভৌমজল উত্তোলনটা কিন্তু প্রভাবিত হচ্ছে, সেজন্য খরা দেখা যায়। এই হচ্ছে মূলত খরার কারণ। ফলাফলের মধ্যে ফসল উৎপাদন ব্যাহত হয়, এটা খুব কমন কারণ, বুঝতেই পারছিস। জল সংকট মানে জলের পরিমাণ কমে যায়, সেই জন্য জল সংকট, পানীয় জল, কৃষিতে জলসেচের ক্ষেত্রে একটা সংকট দেখা যায়। ফসল উৎপাদন ঠিক হয় না বলে খাদ্যের ক্ষেত্রে সংকট দেখা যায়। গরমে প্রচুর বয়স্ক মানুষ এবং শিশুদের প্রাণহানি ঘটতে পারে। এছাড়া তো খাদ্যজাল, খাদ্য শৃঙ্খল বিনষ্ট হয়ে বাস্তুতন্ত্রের ক্ষতি হয়। এই কারণ ফলাফলগুলো মোটামুটি খরার ক্ষেত্রে আমরা পেতে পারি। আচ্ছা, এরপরে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভূমিকম্প। ভূমিকম্প মানে ভূপৃষ্ঠ যদি কিছুক্ষণের জন্য সাময়িকভাবে কোনো প্রাকৃতিক বা মনুষ্যসৃষ্ট কারণে কম্পিত হয় খুবই অল্প সময়ের জন্য, তাহলে সেরকম সেই কম্পনটাকে আমরা বলি ভূমিকম্প। এটা মানবিক কারণেও ঘটতে পারে, আবার প্রাকৃতিক কারণেও ঘটতে পারে। তবে ভূমিকম্পের কিন্তু অধিকাংশ যা ভূমিকম্প পৃথিবীতে এখনো পর্যন্ত ঘটেছে তার অধিকাংশই কিন্তু প্রাকৃতিক কারণে ঘটা ভূমিকম্প। ভূমিকম্পের ক্ষেত্রে কি হয়? আচ্ছা, ধরা গেল এটা ভূমিকম্পের কেন্দ্র, এখান থেকে ভূমিকম্পটা সোজা গিয়ে যেখানে অ্যাটাক করে সেটা হচ্ছে ভূমিকম্পের উপকেন্দ্র। এই তরঙ্গটা গিয়ে ভূমিকম্পের, এটা কেন্দ্র, কেন্দ্র থেকে উপকেন্দ্রে গিয়ে ভূমিকম্প আঘাত করছে। উপকেন্দ্র থেকে কম্পনটা ছড়িয়ে যায় চারদিকে, এবং যেভাবে কম্পনটা ছড়ায় সেই অনুযায়ী ভূমিকম্পের তীব্রতা আমরা বুঝতে পারি। অন্তর্জাতীয় শক্তির জন্য কেন্দ্রে ভূমিকম্প তৈরি হয়। সাধারণত কেন্দ্র থাকে 50 কিলোমিটার বা তার বেশি গভীরে। এবার ভেবে দেখ, শিয়াল সীমা বা শিলামণ্ডলের অবস্থান হচ্ছে 33 কিলোমিটার। ভূমিকম্প যদি 33 কিলোমিটার গভীরতার মধ্যে ঘটে তাহলে কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হবে। সাধারণত থাকে 50 কিলোমিটার, ভূমিকম্প কেন্দ্র 50 কিলোমিটার বা তার নিচে। এখান থেকে উপরে যে তরঙ্গটা আসে সেটা মূলত পি আর এস তরঙ্গ। এল তরঙ্গ কিন্তু অন্য দিক দিয়ে যায়, পার্শ্ব সোজা যায়, যেটা উল্লম্ব পথে যায়। পি আর এস তরঙ্গ গিয়ে প্রথম ওখানে ধাক্কা দেয় ভূমিকম্প উপকেন্দ্রে এবং কম্পনের দরুন ভূমিকম্প ঘটায়। যে যন্ত্রের মাধ্যমে ভূমিকম্পের পূর্বাভাস আজ পর্যন্ত দেওয়া যায়নি কোনোভাবেই, কিন্তু যে যন্ত্রের মাধ্যমে ভূমিকম্পকে তীব্রতা মাপা হয় ভূমিকম্পের, তাকে বলা হয় সিসমোগ্রাফ। আর এই যন্ত্রের মধ্যে একটা স্কেল থাকে যার নাম হচ্ছে রিক্টার স্কেল। রিক্টার স্কেল, সিসমোগ্রাফ। রিক্টার স্কেল হচ্ছে যেরকম আমাদের থার্মোমিটারের মধ্যে সেন্টিগ্রেড, ফারেনহাইট স্কেল থাকে, সেরকম সিসমোগ্রাফ যন্ত্রটার মধ্যে যে স্কেলে ভূমিকম্প তীব্রতা মাপা হয় তাকে রিক্টার স্কেল বলা হয়। এটায় 1 থেকে 10 অব্দি দাগ টানা থাকে, কিন্তু তীব্রতাটা এভাবে ধরা হয়, যেমন ধর 1 যা তীব্রতা 2 তার 10 গুণ, 3 আবার তার 10 গুণ, এরকম। ফলে 4 বা 5 রিক্টার স্কেলের তীব্রতার ভূমিকম্প সেরকম বিধ্বংসী না হলেও যদি 1-2 বেড়ে যায়, 6 বা 7 রিক্টার স্কেলে পৌঁছে যায়, তাহলে কিন্তু ভূমিকম্পের তীব্রতা বেশ বেড়ে যায়। কারণ 5 রিক্টার স্কেলে ভূমিকম্পের তীব্রতা যা, 7 রিক্টার স্কেলে তার তীব্রতা 5 থেকে 6 10 গুণ বাড়ে, 6 থেকে 7 আবার 10 গুণ বাড়ে, মানে 5 থেকে 7 অ্যাকচুয়ালি 100 গুণ বাড়ছে, সেই জন্য তীব্রতাটা বেশি। এবার ভূমিকম্পের একইভাবে প্রভাবিত অঞ্চল বা কোথায় কোথায় ঘটেছিল সেগুলো যার যেরকম বইতে আছে পড়িস। আমি একটু কারণ ফলাফলগুলো বলে দিচ্ছি। ভূমিকম্পের কারণের মধ্যে মূলত পাত চলনের দরুন ভূমিকম্প হয়। পাত চলনে আমরা জানি যে অভিসারী পাত আছে, অপসারী পাত আছে, নিরপেক্ষ পাত আছে। 3টে জায়গাতেই, 3টে পাত সীমানাতেই ভূমিকম্প ঘটে। সাধারণত অভিসারী পাত সীমান্তে কি হয়? অভিসারী পাত সীমান্তে দুটো পাত পরস্পরের দিকে চলনশীল হয়।
অভিসারী পাত সীমান্তে আমরা দেখি দুটো পাত পরস্পরের দিকে চলনশীল হয়, ফলে এই অংশটায়, এই মাঝখানের অংশটায় প্রবল সংঘর্ষ ঘটে এবং ভূমিকম্প তৈরি হয়। অন্যদিকে প্রতিসারী পাতের ক্ষেত্রে কি হয়, দুটো দুদিকে চলনশীল হয়, ফলে এখানেও ভূমিকম্প ঘটে, কিন্তু এখানে মাঝে মাঝে দেখা যায় অগ্নুৎপাত সৃষ্টির মাধ্যমে ভূমিকম্প ঘটে। এটা ডিরেক্ট পাত চলন, এটা কিন্তু পরোক্ষভাবে অগ্নুৎপাতের ফলে ভূমিকম্প বলা যায়, আবার পাত চলনের ফলে ভূমিকম্প বলা যায়, কারণ এটা অগ্নুৎপাতের মাধ্যমেই অধিকাংশ ভূমিকম্প ঘটে। আরেকটাকে আমরা বলি নিরপেক্ষ পাত, যেটা যেটা এভাবে পাশ কাটিয়ে চলে যায় একটা আরেকটা, কিন্তু এই মাঝখানে যে ট্রান্সফর্ম চ্যুতি, মাঝখানে যেমন আমরা সান আন্দ্রিস চ্যুতি, একটা বড় ট্রান্সফর্ম চ্যুতি, পৃথিবীর সব থেকে বড় ট্রান্সফর্ম চ্যুতি, এই ট্রান্সফর্ম চ্যুতি অঞ্চলে নিরপেক্ষ পাত সীমানায় ভূমিকম্প ঘটে। তার মানে অভিসারী, অপসারী এবং নিরপেক্ষ তিনটে পাত সীমানাতেই ভূমিকম্প দেখা যায়, পাত চলনের দরুন ঘটে। এছাড়া অস্থিতিস্থাপক কোনো শিলাস্তর যদি স্থিতিস্থাপকতা শিলাস্তরে নষ্ট হয় তাহলে ভূমিকম্প দেখা যেতে পারে। কোনো আগ্নেয়গিরি থেকে প্রবল অগ্নুৎপাতের দরুন ভূমিকম্প দেখা যেতে পারে। কোনো জায়গায় দেখা যায় উল্কাপতনের দরুন, যেমন আমি আগে অ্যারিজোনার উল্কাপতনের, দক্ষিণ আমেরিকার অ্যারিজোনার উল্কাপতনের ঘটনাটা বলছিলাম। প্রবল গতিতে উল্কা এসে মাটিতে পড়ে ভূমিকম্প ঘটাতে পারে। এগুলো প্রাকৃতিক কারণ। অপ্রাকৃতিক কারণের মধ্যে কি কি আছে? আচ্ছা, প্রাকৃতিক কারণে আরো একটা জিনিস ভূমিকম্প ঘটায় কখনো কখনো, সেটা হচ্ছে ভূমিধস, ভূমিকম্প ঘটাতে পারে। অপ্রাকৃতিক কারণের মধ্যে কি আছে? খনিজ উত্তোলনের দরুন যে ডিনামাইট বাস্ট করানো হয় তার দরুন ভূমিকম্প সৃষ্টি হতে পারে। অন্যদিকে জলাধারে জলের চাপ বৃদ্ধির দরুন ভূমিকম্প হতে পারে, যেমন কয়না, মহারাষ্ট্রে কয়না জলাধারে জলের চাপ বৃদ্ধি পেয়েছিল বলে ভূমিকম্প ঘটেছিল। অনেক সময় দেখা যায় রেল সড়ক পথ গঠনের জন্য যে ডিনামাইট বিস্ফোরণ করা হচ্ছে তার দরুন ভূমিকম্প সৃষ্টি হয়েছে। বিভিন্ন পার্বত্য অঞ্চলে যখন রেল সড়ক পথ গঠন করা হয়, রেলপথ বা সড়ক পথ, তখন ডিনামাইট দিয়ে পাথর ফাটানো হয়, যেটার জন্য ভূমিকম্প সৃষ্টি হতে পারে। এছাড়া আমরা রাজস্থানের পোখরানে পারমাণবিক বিস্ফোরণের দরুন ভূমিকম্পের ঘটনা জানি। পোখরানে পারমাণবিক বোমা বিস্ফোরণের দরুন ভূমিকম্প সৃষ্টি হয় রাজস্থানে। এই মোটামুটি ভাবে ভূমিকম্পের কারণ। ফলাফলের মধ্যে ভূমিকম্পের দরুন দেখা যায় শর্ট সার্কিট হয়ে অনেক সময় অগ্নিকাণ্ড ঘটে, যার দরুন ক্ষয়ক্ষতি হয়। প্রাণহানি, সম্পত্তিহানি ঘটনা তো খুব সোজা, বুঝতেই পারছিস। এছাড়া দেখা যায় ভূমিকম্পের দরুন কোনো জলাধারে ফাটল ধরে গেল, কিংবা নদী পাড়ের কোনো অংশ ভেঙে গেল, যার দরুন বন্যা ঘটতে পারে প্রাথমিকভাবে। কিছু কৃষিক্ষেত্র নষ্ট হয়ে যেতে পারে, বন্যার দরুনও পরোক্ষভাবে নষ্ট হতে পারে। ভূমিকম্পের দরুন ভূপৃষ্ঠ ভেঙে গিয়েও নষ্ট হতে পারে কৃষিক্ষেত্র। এছাড়া বিদ্যুতের তার, খুঁটি, টেলিফোনের লাইন, এগুলো বিকল হয়ে যেতে পারে, পরিবহন যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হতে পারে। এগুলোই ফলাফলগুলো খুব একটা শক্ত নয়। তবে এই যে ফলাফলগুলো দেখলাম, এগুলো সবই কিন্তু ভূমিকম্পের কুফল বলতে পারিস, কিন্তু ভূমিকম্পের সুফলও হয়। যেমন ভূমিকম্পের ফলে নদীর গতিপথ পরিবর্তন। এবার নদীর গতিপথ পরিবর্তন হলে যে জায়গা দিয়ে নদীটা আগে প্রবাহিত হচ্ছিল সেই জায়গার জন্য গতিপথ পরিবর্তনটা অবশ্যই কুফল, কারণ জায়গাটা শুকিয়ে যাবে, চাষাবাদ হবে না। কিন্তু গতিপথ পরিবর্তনের ফলে এমন একটা জায়গা দেখা গেল যে নতুন একটা জায়গায় নদীটার প্রবাহ শুরু হলো, ফলে আরেকটা জায়গা শস্য শ্যামলা হয়ে গেল। এটা হতে পারে, মানে নদীর গতিপথ পরিবর্তন, এটা একটা সুফলের মধ্যে তোরা ইনক্লুড করতে পারিস, আমি এখানে লিখিনি, বলে দিলাম। আর আরেকটা সুফল হতে পারে, দেখা গেল ভূমিস্তর ভেঙে গেল, ফলে নিচের খনিজ সম্পদের স্তরটা উন্মুক্ত হয়ে গেল, ফলে সেখান থেকে কিছু বিশেষ খনিজ পাওয়া গেল। এটা হতে পারে। এই দুটো কারণ যেগুলো সুফল হিসেবে ভূমিকম্পের আমরা বলতে পারি। তাহলে এই তিনটে, বন্যা, খরা, ভূমিকম্প, সবগুলো তো ভিডিও একসঙ্গে দেওয়া সম্ভব না। আমি বন্যা, খরা, ভূমিকম্পটা এটার মধ্যে দিলাম, পরের ভিডিওতে আবার বাকি তিনটে দিচ্ছি। ওকে, আচ্ছা, তোরা যে যে পয়েন্টগুলো কারোর বইতে কারণ ফলাফল নেই, সাধারণত কারণ 3 নম্বরে আসে, 6টা পয়েন্ট লিখতে হয়, ফলাফল 2 নম্বরে আসে, 4টে পয়েন্ট লিখতে হয়। তাহলে কারণ 6টা এবং ফলাফল 4টে, এভাবে তৈরি করতে হবে। যদি বইয়ে থাকে বইয়ের গুলোকেই লেখ, যদি কোনো জিনিস বইয়ে অ্যাড করার দরকার হয় আমার এই আলোচনা থেকে, তাহলে সেটা অ্যাড করতে পারিস। আর যদি তোদের মনে হয় যে না আমাদের বইতে ভালো নেই, আমরা আলাদা করে লিখে নেব, তাহলে তোরা এই ভিডিওটাকে পজ করে করে নিজেদের মতো লিখে নিতে পারিস। যদি কোনো পয়েন্টে অসুবিধা হয় আমার সঙ্গে কনসাল্ট করতে পারিস। ওকে,
আর আমি এর পরেগুলো আস্তে আস্তে বাকি ভিডিওগুলোর মাধ্যমে পাঠাচ্ছি।